বাংলা ভিশনের সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইনাজবুল আশরাফ। আজ আলোচনা এবং পর্যালোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিপিবির উপদেষ্টা জনাব মনজুরুল হাসান খান এবং সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শীর্ষ সংবাদগুলোর শিরোনাম প্রথমে দেখব, তারপরে সেগুলো নিয়ে সাধ্যমতো আলোচনা করব। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বললেন খালেদা জিয়ার দুই পুত্রের পাচার করা অর্থ বিভিন্ন দেশ থেকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। জাল নথি দেওয়ার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী সহ 10 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন বেগম জিয়ার, তার নির্দেশেই সব হয়েছে দাবি দুদকের। তীব্রতা কিছুটা কমলেও শৈত্যপ্রবাহে স্থবির উত্তরের জনপদ, কুড়িগ্রামে এক শিশু সহ 3 জনের মৃত্যু, দুর্ভোগে খেটে খাওয়া মানুষেরা। তাবলিগের জিম্মাদার মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় যোগদান ঠেকাতে বিমানবন্দর এলাকায় হেফাজত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট। আমরা শীর্ষ সংবাদগুলোর শিরোনাম দেখছিলাম। এই সংবাদগুলোর সাথে সংশ্লিষ্ট আরও কিছু খবর আছে, সুযোগ পেলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরু করতে চাই সবশেষ শিরোনাম যেটি ছিল তাবলিগ জামাতের জিম্মাদার মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় যোগদান ঠেকাতে তাবলিগ জামাতের একাংশের বিক্ষোভ এবং তার ফলাফল হচ্ছে বিমানবন্দর এলাকায় দীর্ঘ যানজট, তাবলিগ কর্মীদের অন্তর্দ্বন্দ্বের বিক্ষোভে যানজটে ভোগান্তি। সংবাদপত্রগুলো এগুলোকে শিরোনাম করেছে রাজপথে তাবলিগ জামাত, তারপরে হচ্ছে তাবলিগ কর্মীদের অন্তর্দ্বন্দ্বের বিক্ষোভে যানজটে ভোগান্তি, নিদারুণ জনভোগান্তি। এরকম হয়তো আরও অনেক সংবাদ যেগুলো আমাদের হাতে এসেছে সেগুলো শিরোনাম আপনারা দেখবেন। সব সংবাদ মাধ্যমেই, টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা এই বিষয়টুকু আসবে। ইসলামের অনেক রকমের রাজনৈতিক সংগঠন আছে। তাবলিগ জামাত মোটামুটি শান্তিপ্রিয় এবং অন্য অনেক ইসলামী সংগঠনের চেয়ে তারা বেশ কি বলবো নিরিবিলিতে কাজ করেন। তাদের মধ্যে উগ্রতা বা ধর্মের নামে যেই কাজগুলো হয় সেগুলো আমরা দেখি না, এই একটা ভাবমূর্তি এই সংগঠনটির আছে। তো আজকে তো দেখলাম তাদের মধ্যে যেই তৎপরতা এবং যেভাবে রাজপথে নেমে যা কিছু হলো এবং ঘন্টার পর ঘন্টা প্রায় সারাদিনই মানুষ দুর্ভোগে ছিল। মহাসড়কে তো বটেই, তার প্রভাব পড়েছে শহরের ভিতরে। সন্ধ্যায় এক সাংবাদিক বলছিলেন যে তার উত্তরা থেকে আসতে 8-9 ঘন্টা লেগে গেছে। তো এই হচ্ছে ইসলামের একটি সংগঠনের একাংশের তৎপরতার ফল। কি বলবেন আপনি? এখন ইসলাম ধর্মের নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশেই তো নানান রকম মানে সংঘাতমূলক ঘটনা হচ্ছে, হিংসা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, জঙ্গিবাদের উদ্ভব হচ্ছে। আমাদের এখানেও এরা তৎপর ছিল। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তাবলিগ জামাত। তারা মানে কোনো রকম ঝগড়া ফ্যাসাদ, দ্বন্দ্ব সংঘাত এগুলির মধ্যে যায়নি। লক্ষ লক্ষ মানুষ আসে এবং এখানে আমাদের এখানে তো একটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা জমায়েত হয়, সেই জমায়েতগুলিও শান্তিপূর্ণভাবে হয়েছে। এবং আমাদের এখানে রাজনৈতিক দলগুলি কেউ এটা নিয়ে কোনো বিতর্ক উত্থাপন করেননি। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা নেত্রী সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু আজকের ঘটনাটা খুব দুঃখজনক। গতকালের ঘটনাটা এটা একটা খুব খারাপ লক্ষণ যে এই তাবলিগ জামাতের মধ্যেও এখন এই ধরনের দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব তো মনে হচ্ছে যে এটা ঝট করে সুরাহা হবে না। এই দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হচ্ছে এবং একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। তা আমরা আশা করব যে তাবলিগ জামাত এখন যে বিতর্কিত আছেন, উনি তো আছেন কাকরাইল মসজিদে আছেন, সেখানে লিডারশিপ থাকবে, সেখানে আলাপ আলোচনা করে তারা একটা মীমাংসা করবে, সমঝোতা করবে। কিন্তু এইভাবে মানে আমরা যদি এই একটা জমায়েতে অমুক ব্যক্তি আসতে পারবে না, অমুক ব্যক্তি আসতে পারবে না, এইভাবে ডিসক্রিমিনেট করি, তাহলে যেটা আজকে বিভিন্ন দেশে হচ্ছে আর কি, যে মসজিদগুলিতে একটার পর একটা হামলা হচ্ছে। কোনো মসজিদে কোনো মুসলমান যে শান্তিপূর্ণভাবে এসে নামাজ আদায় করতে পারতেছে না। এই ধরনের পরিস্থিতির যাতে উদ্ভব না হয় আমরা আশা করব তাবলিগের যারা নেতৃবৃন্দ আছেন তারা এটা বিবেচনায় রেখে এই সমস্যার সমাধান করবেন। জি কাজল ভাই, ভারতের যিনি তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা সাদ কান্ধলভি, হ্যাঁ, তার বাংলাদেশে আসার প্রতিবাদে এটি হয়েছে। প্রতিবাদের ফলাফল আমরা বললাম, কিন্তু
এই জামাতের এই ইজতেমায় তো আমরা দেখি বছরের পর বছর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসেন, ভারত থেকেও আগে অনেকে এসেছেন, এই ব্যক্তির বিরুদ্ধে তাদের অভিযোগ কি মন্তব্য করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যে দলমত নির্বিশেষে সকল দেশের সব ধরনের মানুষ অংশ নেন শান্তিপূর্ণভাবে, বছরের পর বছর এমনভাবে হচ্ছে, এটা খুবই প্রশংসিত। কখনোই কোনো রকমের গোলযোগের কথা শোনা যায়নি। এরকম একটি ঘটনা ঘটা মানে কি এই সংগঠনকে কি বলবো বিতর্কিত করার কোনো অপচেষ্টা কিনা? হতে পারে। তবে আমি যেটা নিয়ে কনসার্ন, যেটা উনি সর্বশেষে বললেন মঞ্জুর ভাই, যে ওরা তো ওদের হেডকোয়ার্টার আছে, ওখানে বসেই কিন্তু যাবতীয় বিরোধের নিষ্পত্তি করতে, তারা রাস্তায় নামবে এটা কিন্তু কাঙ্ক্ষিত না। আপনি দেখেন প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসে, ওই সময়টা কিন্তু যারা আমরা নাগরিক আমাদের কিন্তু বিভিন্ন রকম অসুবিধা হয়, 3-4 ঢাকা শহরে একটা এফেক্ট হয়, তারপর কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি। কারণ আমরা প্র্যাকটিসিং মুসলিমরা তো বটেই, নন প্র্যাকটিসিং মুসলিম যারা তাদেরও কিন্তু একটা সফট কর্নার আছে, যেটা আপনি শুরুতেই বললেন যে তবলিগ জামাত খুব শান্তিপ্রিয় জিনিস, পছন্দ করি না করে সবাই কিন্তু এটা মেনে নেয়। এবং সবচেয়ে বড় কথা, ইসলামের নামে যে সংগঠনগুলি আছে ওগুলো কিন্তু প্রকাশ্যে গোপনে একটা রাজনৈতিক ভিউ থাকে, রাজনৈতিক উদ্দেশ্য থাকে। তবলিগ জামাতের আমরা এ পর্যন্ত দেখিনি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটাও কিন্তু সাধারণ মানুষের সহানুভূতি বলেন, শ্রদ্ধা বলেন একটা কারণ, বরং সব রাজনৈতিক দলই অংশ নিয়ে থাকে। আজকে যে ঘটনাটা ঘটলো, আপনার কারণটা যেটা দুটো কথা আছে। একটা আছে প্রকাশ্যে গণমাধ্যমে যেটা এসছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি বিভিন্ন মৌলানা সাদ উনি বিভিন্ন সময় নাকি কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন। এটা হচ্ছে আজকের আমি বিভিন্ন বিক্ষোভকারীদের না গণমাধ্যমে যে খবরগুলি এসছে তাদের অভিযোগ হিসেবে এসছে। আর একটা আছে যে বলা হচ্ছে যে কদিন আগে আমরা কাগজে দেখলাম যে বাংলাদেশ থেকে ইজতেমাটাকে সরিয়ে নিয়ে বিভিন্ন দেশে করার, মানে এক দেশে না করে বিভিন্ন দেশে করার, এবং ধারণা করছে এটার মূল প্রবক্তা হচ্ছেন উনি। এটাও নাকি একটা কারণ যাই হোক, তবলিগের মধ্যে আজকের ঘটনায় মনে হচ্ছে এটার মধ্যে একটা কেমন জানি রাজনীতি গন্ধ পাচ্ছি আমি, যেটা তবলিগের জন্য, তবলিগের নিজের অস্তিত্বের জন্য খুব খারাপ। আপনি দেখেন আমরা কিন্তু এমনি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কারণে ঢাকাবাসী কিন্তু বিভিন্ন প্রকারে নাকাল, এবং মানুষের মধ্যে প্রচণ্ড একটা বিরক্তি আছে এইসব কারণে। সেই সকল বিরক্তির কিন্তু আজকে তারা বোধহয় কারো চেয়ে কম করেননি। আমি এই বাংলা ভিশনে দেখছিলাম টঙ্গী থেকে এক মহিলা হেঁটে আসছেন, অনেকের কর্মঘণ্টা মানে নষ্ট। ঢাকা শহরের সাম্প্রতিক সময়ে এরকম কিন্তু হয়নি। কাজে যারা ধর্ম কাজ করেন, জনভোগান্তি তো কোনো ধর্মেরই কোনো রকমের কোনো সমর্থন পেতে পারে না। আমি আশা করব এই জিনিসটা যাতে আর না বাড়ে, ভাইয়ের মতো, যেটা তাদের ওই যে তাদের মুরুব, এবং এত বিরোধিতার সময় দেখেন লক্ষ লক্ষ বা হাজার হাজার লোক কিন্তু হেঁটে এসছে, উনাকে কিন্তু ঠিকই গাড়িতে করে কাকড়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমার কাছে এটা খুব অবাক লাগে যে এত বিক্ষোভের মধ্যে সাধারণ মানুষ কষ্ট করলো, যাকে নিয়ে বিক্ষোভ উনি কিন্তু বিমানবন্দর থেকে এক কদম হাঁটেনি, ওনাকে নিরাপদে ওনার হেডকোয়ার্টার হয়ে কাকরাইলে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশি নাগরিক, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সকল দুর্ভোগ তাহলে যদি সেইটাই বলেন, আজকে যখন রাস্তা অবরোধ হলো, আমাদের কি আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? তারা কি জনদুর্ভোগ লাঘবে কাজ করতে পারতো না? এটা কিন্তু আমার কাছে একটা বিশাল প্রশ্ন, যে কেন এখানে আইনরক্ষীরা পদক্ষেপ নিল না? পুলিশ অ্যাকশন মানে তো লাঠি পেটার কাঁদনে গ্যাস না, পুলিশ তো অন্যভাবে করতে, কেন করলো না? এটা একটা কিন্তু দিস ইজ এ $1 মিলিয়ন কোশ্চেন। এখন বিমানবন্দরের সামনে যে অবরোধটি তারা করেছে ঘন্টার পর ঘন্টা, সেখানে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। এটা কি ওই যে আমরা বলি যে খুব স্পর্শকাতর বিষয় ধর্ম, সেই ব্যাপারে শোনেন, ধর্ম স্পর্শকাতর, কিন্তু ধর্মের নামে আমি যখন অন্য কিছু করব, এইটা তো আমার প্রচলিত আইনেও কিন্তু এটা অপরাধ। এত বড় একটা ইম্পর্টেন্ট সড়ক আমি অবরোধ করে রাখবো, আমার ধর্ম তো বলেনি মানুষকে কষ্ট দিয়ে এটা করো, কাজে এটা স্পর্শকাতর। এবং আরো ইন্টারেস্টিং হলো, এখন কিন্তু আপনি যদি যান কাকরাইল মসজিদের সামনে দেখবেন রীতিমতো দুর্ভেদ্য একটা দেয়াল। তারা বলেছে যদি তিনি ফিরে না যান তাহলে কাকরাইল মসজিদ এবং ইজতেমার জায়গায়ও তারা বিক্ষোভ করবেন। তার মানে এই যে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে যে অনুষ্ঠানটি, সেটিও বিঘ্নিত হবে। আপনি দেখেন আজকে ওনাকে হয়তো কাকরাইল মসজিদে রাতে পুলিশ কর্ডন করে রাখলো, কালকে সকালেও যদি এই ঘটনাটা ঘটে, এবং তারা যে আপনার ইজতেমা হচ্ছে পরশুদিন থেকে, শুক্রবার থেকে, মানে শুক্রবার থেকে, তার মানে কি কালকে থেকে যদি এটা নিয়ে যদি এরকম কিছু হয়, আপনি ঢাকা শহরের অবস্থা কি হবে? তো এবং যদি এটা করতে সরকার ব্যর্থ হয়, তাহলে তো এই প্রশ্ন চলে আসবে কি হচ্ছে। এখন যাদের এই দাবি, তাদের সাথে তো বসেও একটা বোঝাপড়া করা যায়। ওই সংগঠনের যারা শীর্ষ নেতা আছেন, যেটা মঞ্জু ভাই বলছেন, তারা তো কাকরাইলে সবাই থাকে, ওদের মধ্যে কিন্তু যত গ্রুপই থাকুক সবাই, আমি আশা করি, আমি অত্যন্ত আশাবাদী লোক, আমি আশা করি তাদের নিজেদের স্বার্থে তারা এই
ফয়সালাটা রুমের মধ্যে করবেন, রাস্তায় আর যাবেন না। এখন এই ইজতেমার মানুষের অংশগ্রহণ বাড়ার কারণে আমরা দেখছি কয়েক বছর ধরে দুবারে করা হয় এবং তাতে করে খুব শান্তিপূর্ণ সবকিছু হয়েছে। তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যদি সেটা ব্যাহত হয়, শুধু দেশের মানুষের না, সারা দেশের মানুষ এখানে আসে, বিশ্বে কিন্তু আমাদের একটা বদনাম হবে, প্লাস মানুষের মধ্যে একটা ভীতি হবে, একটা শঙ্কা হবে। এবং ইজতেমার যে একটা পবিত্রতা, আমি ধর্মীয় ব্যাখ্যায় যাচ্ছি, ইজতেমার যে একটা পবিত্রতা, এটাকে বলা হয় হজের পরে মুসলমানদের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জমায়েত। সেটার প্রতি কিন্তু আমি যেটা প্রথমে বলবো, সবার সাপোর্ট থাকে কিন্তু, তাই না, মোরাল সাপোর্ট থাকে, বিভিন্ন ধরনের সাপোর্ট থাকে। এইরকম একটা সুন্দর জিনিসকে এরকম একটা কাজ যদি করা হয়, তো আমি খালি এক শব্দেই বলতে পারি দুঃখজনক তো এবং হতাশ। জি, আমরা তাহলে এর পরের শিরোনামে যাই, যেটা আমাদের শুরুতে ছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। তিনি বললেন, খালেদা জিয়ার 2 পুত্রের পাচার করা অর্থ বিভিন্ন দেশ থেকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। এর আগে কোন কোন দেশ থেকে কার পাচার করা, কত অর্থ আনা হয়েছে, সেগুলো নিয়ে অনেক খবর টবর বেরিয়েছে, আজকে সে প্রসঙ্গগুলো এসেছে। এখন নির্বাচনের আগে এই বিষয়গুলোকে আবার নিয়ে আসা, এটার কি কোনো রাজনৈতিক তাৎপর্য আছে? অবশ্যই রাজনৈতিক তাৎপর্য আছে। এগুলি তো একটা হ্যারাস করার জন্য একটা করা হচ্ছে, সত্য মিথ্যা জানি না, সেগুলি তো আদালতে বিচার হচ্ছে, আদালতে আইনি প্রক্রিয়া। হ্যাঁ, সেটা হোক, সেটা তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা মানে পলিটিক্যাল রাজনৈতিক প্রতিশোধ হিসাবে যদি করা হয়, সেটা হবে দুঃখজনক। এবং এটার ফলে তো একটা বিরাট ক্ষতি হবে। আর তারেক জিয়ার যে অর্থ পাচার করেছে, সেটা তো বহুদিন ধরে আনার কথা, একদিন ধরে আনে নাই কেন সরকার? আর শুধুমাত্র এই রাজনৈতিক লোকরাই অর্থ পাচার করেছে তা না, আমাদের এখান থেকে তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেগুলি তো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, এবং যাতে পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্য তো আমাদের অর্থমন্ত্রী তো 2টা শব্দই জানে, রাবিশ আর ননসেন্স। উনি তো আবার বলেছেন যে এটা কোনো টাকাই না, সামান্য টাকা। কিন্তু এইভাবে যে লুটপাট হচ্ছে, সেই লুটপাটগুলি তো বন্ধ করতে হবে সরকারকে। এখন অভিযোগ যেটি এসছে কাজল ভাই, সেটি একটি আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। যতক্ষণ না সেটা আদালতে নিষ্পত্তি হবে, ততক্ষণ পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রাজনৈতিক উদ্দেশ্যে বানোয়াট, ভুয়া, ভিত্তিহীন বলবেন। যারা অভিযোগ এনেছেন রাষ্ট্রপক্ষ, তারা এটা প্রমাণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, কিন্তু এই বিচারাধীন বিষয়ে যখন রাজনৈতিকভাবে অথবা এরকম অনুষ্ঠানে যদি আমরা বলি যে এর রাজনৈতিক উদ্দেশ্য বা ইত্যাদি ইত্যাদি, আমি মনে করি যেহেতু এটা আদালতে বিচারাধীন এবং বিচার হচ্ছে, এমন না যে এটা থেমে আছে, বিচার হবে, এটা নিয়ে মন্তব্য না করাই ভালো। কারণ যে কোনো মন্তব্যে আদালত প্রভাবিত হতে পারে বা আমরা আদালতের কাছে দোষী হতে পারি। আমি যেটা মনে করি, যদি অপরাধ করে থাকে হবে, না হলে নেই। আর আপনার প্রথম যে কথাটা বললেন, যে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা খবর এসেছিল যে সৌদি সরকারও নাকি তদন্ত করছে। তো সোশ্যাল মিডিয়ার সব খবর তো বিশ্বাসযোগ্য না। তবে যে অভিযোগ উঠেছে যে বেগম জিয়া এবং তার সন্তানরা বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে, যদি এই অভিযোগটা যেহেতু এসছে এবং সরকারি দলের দায়িত্ববান নেতাদের কাছ থেকে এসছে, এটা সরকারেরই দায়িত্ব এটা প্রমাণ করা। যদি সরকার এটা প্রমাণ যদি করে থাকে, অবশ্যই অপরাধ, এবং সরকার এটা, যেহেতু সরকারি দলের বেশ গুরুত্বপূর্ণ কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের দায়িত্ব এটা প্রমাণ করা। এবং এটা তো লুকানোর কিছু নাই, যদি এটা হয় প্রমাণিত হবে, প্রমাণিত হলে তারপর জনগণ সিদ্ধান্ত নেবে। মানে অর্থ পাচারের আগের যেই অভিযোগ বা মামলাগুলো, যেটা আপনি বলেন যে বিনিয়োগ আছে তাদের বিভিন্ন, এবং যেগুলো ফিরে আনা হয়েছে, বিদেশি আদালতে রায় বা সাজা হয়েছে, সেগুলো নিয়ে তো বিতর্কের সুযোগ নাই। কিন্তু নতুন করে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো মামলা, কোনো উদ্যোগ, বিদেশে তাদের বিনিয়োগ আছে, তো বিনিয়োগ আছে যে এটা তদন্ত করা সরকারের দায়িত্ব। আমি দলের বলছিলাম, আওয়ামী লীগের, যে কোনো সরকারের দায়িত্ব। এবং সরকারের উচিত, যেহেতু অভিযোগটা এসছে, সরকারের উচিত এটা বের করে আনা। যদি না আনতে হয় তাহলে বোঝা যাবে পুরোটাই বায়োপিক। হ্যাঁ, এবং জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া পরিবারের বিদেশে সম্পদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলেদের সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়া $250 মিলিয়ন, দুবাইয়ে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি এবং সৌদি আরবে মার্কেট সহ অন্যান্য সম্পত্তির বিষয়ে তদন্ত চলছে। এটা স্পষ্ট না এটা কি মানে ওইসব দেশের সরকারের তদন্ত না বাংলাদেশের তদন্ত। এবং শেষের যে অভিযোগগুলো, সেগুলো কোন গণমাধ্যমে এসেছে, সেটা কতটা বিশ্বাসযোগ্য, সেটি নিয়েও বিতর্ক আছে। পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনেছি। তো এত বড় বড় অভিযোগের বিষয় হলে তো নিশ্চয়ই সরকারেরও কিছু করণীয় থাকে। আমাদের অবশ্যই তারা তদন্ত করুক, এবং তদন্ত করে বের করুক, দেশবাসীকে জানাক, এবং এটা নিয়ে মামলা দায়ের করুক। সেটি তো আমরা চাই। এত কথা তো দরকার নেই। ইন্ডিয়াতে দেখেন, সেখানেও রাজনৈতিক দলের
কিছু নেতাদেরকে কিন্তু এর মধ্যে দুর্নীতির দায়ে গ্রেপ্তারও করা হয়েছে। লালু প্রসাদ জেল খাটছে। খুব ডাকসাইটে লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেখানে কোনোদিন এই ধরনের গালিগালাজ, অভিযোগ, পাল্টা অভিযোগের কথা শুনেছেন? কোনোদিন কিন্তু এত কথা হয়নি। সোজা এটা আইন তার নিজস্ব গতিতে চলেছে, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখন আইনকে যদি কোনো সরকার চালায় তার ইচ্ছা মতো, তার সুবিধা মতো, তাহলে তো চলবে না। তাছাড়া মানে এখানে শুধুই বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকা, আইনি ব্যবস্থা না নিয়ে বা নেওয়ার পাশাপাশি আমার মনে হয় আমরা একটু অন্যভাবে যদি দেখি, এটা সংসদে বলছেন আপনি বলেন, সংসদে যখন একজন প্রধানমন্ত্রী কিছু বলেন নিশ্চয়ই কিছু সারবত্তা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। এটা মাঠে ময়দানে, এবং সংসদের বক্তব্য তো ভাই তো আমার চার ভালো, প্রত্যেকটা প্রসিডিংস করি। কাজেই মাননীয় একজন দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা বলেন, কোনো বেস ছাড়া উনি বলেছেন বলে আমি বিশ্বাস করতে চাই না, কারণ বেস ছাড়া বলার কথা না। এখন আমরা যেটা চাইবো, উনি যে একদম সুনির্দিষ্টভাবে বলেছেন, এবং তদন্ত হতেই পারে, তদন্ত করতে হলে যে মামলা করতে হবে, নট নেসেসারি, তদন্ত হবে। আমি ভাইয়ের মতো আশা করি যদি এ ধরনের অপকর্ম হয়ে থাকে, এটা প্রকাশ্যে আসা উচিত, সকল তথ্য প্রমাণ সহ জনগণের সামনে এটা আসবে, এবং এর জন্য যারা দায়ী প্রচলিত আইনে তার বিচার হবে। এখন এই যে নতুন যে অভিযোগগুলো, সেগুলো কোন ধরনের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলোর বিশ্বাসযোগ্যতা কতখানি? যেমন সৌদি আরবের আপনার বাড়ির ব্যাপারে যেই সংবাদ মাধ্যমের কথা বলা হয়েছে, সেটি তেমন কোনো বিশ্বাসযোগ্য আমি কোন সংবাদ মাধ্যম বা কোন মিডিয়া, আমি সে ব্যাপারে কনসার্ন না। আমি কনসার্ন আমাদের প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, এবং সংসদে তার সংসদে যে কোনো বক্তার বক্তব্য রেকর্ড হয়, উনি কিন্তু কোনো রেফারেন্স দেননি যে আমি এই গণমাধ্যমে। এইখানে একটু আছে তার বক্তব্যের, ওগুলো তো লিখিত থাকে, বাকিটা এক্সটেম্পর বলা হয়। লিখিত বক্তব্য উত্তরের সাথে 85টি সংবাদ প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিশিষ্টে সংযুক্ত করা হয়। এর মধ্যে বেশিরভাগই কম পরিচিত অনলাইন সংবাদ মাধ্যম, কিন্তু বেশিরভাগই কম পরিচিত। কম ভাগ তো নিশ্চয়ই সার্বত্তা কিছু আছে বলে এই বাক্য থেকে আমরা ধরে নেব। আমি একটা কথাই জোর দিতে চাই, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তো বটেই, যে কোনো সদস্যর বক্তব্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এরকম সুনির্দিষ্টভাবে আরেকজন যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বলে দাবি করেন, মানে ছিলেন 2 বার, সংখ্যাটা নিয়ে আছে, প্লাস একটা বৃহত্তম দলের নেত্রী, এটা তো অস্বীকার, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, তারা ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ সংসদে ওঠে, এই অভিযোগের সারবত্তা আছে বলে আমি বিশ্বাস করতে চাই, এবং আমি আরও বিশ্বাস করার পাশাপাশি আমি প্রত্যাশা করি এই অভিযোগগুলির যথাযথ তথ্য প্রমাণ এনে জাতির সামনে দেওয়া হবে, বিচার হবে। আর যদি এই অভিযোগগুলি মিথ্যা হয়, তাও সেই সংসদেই বলতে হবে যে আমরা এরকম অভিযোগ পেয়েছিলাম, আমরা তদন্ত করেছি, সত্যতা পাওয়া যায়, তাইলে বোঝা যাবে যে এটার মধ্যে কোনো রাজনৈতিক হিংসা বিদ্বেষ ছিল না। জি, এটি নিয়ে যখন আলোচনা হয়, তখন কাজী ফিরোজ রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন যে এগুলো কতটা সত্যি যাদের নাম এসেছে তারা নিজেরাই জবাব দিতে পারবেন, এর মধ্য থেকে সবাই যাচাই বাছাই করে নেবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা প্রধানমন্ত্রী পরামর্শ দিচ্ছেন। কারো বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ থাকে, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কন্টেস্ট করবেন। তথ্যগুলোর বিষয়ে আমাদের তদন্তের কাজ চলছে, সেটাও কিন্তু তিনি পরিষ্কার করেছেন। কাজে দিস ইজ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। আমি অভিযোগ করলাম, আপনি জবাব দেবেন, আপনারটা যদি অ্যাকসেপ্টেড, আমি বলবো যে না ভাই, অভিযোগ যেটা আমি করেছিলাম তদন্তে দেখা গেছে এটা মিথ্যা, এবং এতটুকু বলার সৎ আমি মনে করি প্রধানমন্ত্রী আছে। তারপরে সুনির্দিষ্টভাবে আরেক কিছু বক্তব্য আছে জনাব আরাফাত রহমান, তারেক রহমানের বিদেশে আপনার পাচার করা সংক্রান্ত কিছু টাকা তো ফেরত এসেছে, সিঙ্গাপুর থেকে তো কিছু টাকা ফেরত আনা হয়েছে, তো সেগুলো আছে, সেগুলো পুরনো, নতুনগুলো নিয়ে হয়তো হচ্ছে। বাট প্রধানমন্ত্রী এটা জানিয়েছেন যে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে গঠিত টাস্ক ফোর্স এবং আইন প্রয়োগকারী সংস্থার উপর দায়িত্ব অর্পিত হয়েছে। তার মানে হচ্ছে আমাদের সরকার বা কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কাজ করছেন। যতক্ষণ পর্যন্ত না স্পষ্টভাবে কোনো কিছু উঠে আসবে, অনেক তদন্ত কিন্তু প্রথমেই বলা হয় না, তদন্ত করে একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু, যেমন ধরুন বেসিক ব্যাংক যদি আমি জানি আব্দুল্লাহ বাচ্চুর কিছু হবে, আমরা তো কেউ ভাবিনি, অ্যাটলিস্ট তাকে তো কগনিজেন্সে নেওয়া হয়েছে, লেটস সি কি হয়। কিন্তু একদম না নিলে কিন্তু মেসেজটা খুব খারাপ মেসেজ। বেসিক ব্যাংকের চেয়ারম্যানের ব্যাপারে যেটুকু তৎপরতা আমরা দেখেছি, এটা কি যথেষ্ট? এই ধরনের অভিযোগ, দিস ইজ আ প্রসেস। একটা লোক তো একদম ধরাছোঁয়ার বাইরে ছিল, তাকে তো নেটে আনা হয়েছে।
আচ্ছা, আরও একটি বিষয়, সেটি বিএনপি চেয়ারপারসন, বিএনপি রাজনীতি এবং আদালত সম্পর্কিত। আমরা জানি যে দুটি মামলা বকশীবাজারে বিশেষ আদালতে চলছে, অনেকগুলো মামলা, তার মধ্যে দুটি এখন চলমান, সেগুলোর এখন যুক্তিতর্ক পর্ব চলছে। কিন্তু এই মামলাটির ক্ষেত্রে আমরা দেখেছি যে বিষয়টি শুরু থেকেই মামলার তারিখ দেওয়া নিয়ে, মামলার বক্তব্য দিতে গিয়ে, যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বা অভিযুক্ত করতে গিয়ে যতটা না মামলার বিষয়বস্তু, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বক্তব্য আসে। আজকে মোটামুটি একটা উত্তেজনা তৈরি হয়েছে আদালতে এই ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য দেওয়া নিয়ে, এবং রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া ইত্যাদি তো আছেই। কিন্তু হাজিরা দেওয়ার ব্যাপারে অনেক শক্ত কথা বলেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা, যে বিশেষ আদালতে স্থানান্তরের উদ্দেশ্যই হচ্ছে বেগম খালেদা জিয়াকে বেশি করে হয়রানি করা এবং নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা। এখন সাধারণ আদালতে হলে পরে এই মামলাগুলোর গতি তো আরও কমে যেত, অনেক সময় লেগে যেত, ভোগান্তি দুর্ভোগ বাড়তো। তো বিশেষ আদালতে স্থানান্তরটা কি ভালো অপশন ছিল না? না, এটা তো আইনমন্ত্রী বলেছেন যে এটা অন্য কোনো কারণে করা হয়নি, দ্রুত বিচারের জন্য না, অন্য কিছু কারণের জন্য না, এটা নিরাপত্তার জন্য এটা করা হয়েছে, স্থান সংকুলনের জন্য এটা করা হয়েছে। সেটারই আপত্তি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে আপত্তি জানিয়েছেন। তারপরে এমনিতে তো ধরেন অনেক বছর হয়ে গেছে, তারপরে হাজিরার তারিখ নিয়ে প্রশ্ন আছে, সময় নিয়ে হাজিরা আছে। বেগম জিয়া অসংখ্যবার সময় চেয়েছে এবং আদালত সময় দিয়েছে। একটা কথা আছে ইংরেজিতে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো কাজে আমরা কি চাই, আমরা চাই কি একটা অপরাধ অভিযোগ হয়েছে, বিচার হবে, দোষী হলে শাস্তি পাবে, নির্দোষ হলে। এবং আইনটা কিন্তু প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রহিমউদ্দিন, আমি আপনি সবার জন্য সমান হবে, এটাই তো প্রত্যাশিত। নিশ্চয়ই। তো সেখানে এই মামলা নিয়ে রাজনীতি, তর্ক বিতর্ক হয়তো আরও অনেক চলবে, কিন্তু যে কথাটা ঘুরিয়ে ফিরে আসে সেটা হচ্ছে রাজনৈতিক হয়রানি, এবং এখন এটাকে দ্রুততর করার ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যটাকে বলা হচ্ছে। আমরা আরেকদিন আলোচনা করেছিলাম এটি তো বিচারিক আদালতের রায় আমরা পাবো, তারপর তো উচ্চ আদালত আছে, আরো অনেক ধাপ আছে। সেক্ষেত্রে কি নির্বাচনের আগে এটা নিষ্পত্তি করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা সম্ভব? সেটা মনে হয় না, কিন্তু এটা তো একটা প্রেশার হিসেবে কাজ করছে যে বিএনপিকে রাজনৈতিক মানে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরিবর্তে এইটা নিয়ে তো যথেষ্ট ব্যস্ত থাকতে হয়েছে, এবং এটাই একটা চাপ হিসাবে কাজ করছে আর কি। তারপরে সেটা পারবে কিনা আমি জানি না, সেটা বলা মুশকিল আর কি। তবে এই চাপের পেছনে কিন্তু বিএনপিরও দায় আছে, কারণ ওনারা এতবার সময় নিয়েছে এই দীর্ঘসূত্রিতার জন্য, কিন্তু মানে বিএনপিও সমভাবে দায়ী। দেখবো আমরা তার সবশেষ ফলাফল কি হয়। জনাব মনজুর হাসান খান এবং জাকের কাছে দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা সাথে ছিলেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো সংবাদ এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুভরাত্রি।